আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে, এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন। কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি, সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিহত, নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে, কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন।
পুরো মানে বয়ানটা এমনভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল সে দফায়। কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে, এনায়েতপুর সিরাজগঞ্জের সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা 4 আগস্ট পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তারপর ঝুলিয়ে রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল, এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রাবাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একদিকে যেমন ছাত্র জনতার দিকে গুলি ছুটতে থাকলো, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন, যার লাশ কিনা আবার যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসাবে কাজ করতেন এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে, এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31শে আগস্টে থামেন নাই। এই যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ উঠে যদি যায়,
সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে, ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে এই যুবকদের শুধুমাত্র দায়মুক্তি দিয়ে গেছে আগের সরকার তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এ অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও হন নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান সার্জিস, হাসনাতদের, মানে যারা বেশি বেড়েছিলেন, তাদেরকে আরো সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন। ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো? নতুন প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল সার্জিস আলমকে। কাজেই তারেক রহমান জুলাইয়ের নামে সকল ব্যবসা, সকল জবরদস্তির অবসান চাইছেন, কারণ সে অবসান না ঘটালে তার জন্য তো সরকার পরিচালনাই মুশকিল। যখন তখন যে সে অ্যালায়েন্স, মঞ্চ, ঐক্য নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নানা রকম নামে, আর জাতীয় নাগরিক পার্টি তো আছেই, যদি রাস্তায় লোক জড়ো হয়ে যায় এবং তারা সকলেই যদি পুলিশ বাহিনীর প্রতি এতটা মারমুখো থাকে এবং পুলিশ বাহিনীকে সবসময় ধমকে দেয় যে আমরা আগে থানা পুড়িয়েছি, আগে পিটিয়ে মেরেছি, আগে ঝুলিয়ে রেখেছি, আপনাদেরও রাখবো, তাহলে তারেক রহমান সত্যিই তো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তই করবেন কি করে, আর সরকারি পরিচালনা করবেন কি করে, আর রাজপথই ঠান্ডা রাখবেন কি করে? কাজেই তারেক রহমানের জন্য পুলিশ হত্যার বিচার শুরু করাটা নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসনাত সার্জিসকে সম্ভবত এর পর থেকে দৌড়ের উপরেই থাকতে হবে। কথা দিয়েছিলাম আপনাদের সামনে উপদেষ্টাদের দুর্নীতির ফাইল নিয়ে আসব। আজকে একজনেরটা প্রকাশ করছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আইনের নামে আইনহীনতার সবচেয়ে বড় কুৎসিত অধ্যায় লেখা হয়েছে অবৈধ ইউনূস সরকারের আইন উপদেষ্টা
অধ্যাপক আসিফ নজরুলের হাত দিয়ে। যে ব্যক্তি নিজেকে সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে এবং মানবাধিকারের রক্ষক বলে দাবি করেন, সেই ব্যক্তির শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, জঙ্গি মুক্তি এবং যুদ্ধাপরাধীদের পুনর্বাসন সবকিছুই আইনের ছদ্মবেশে প্রতিষ্ঠা পেয়েছে। আসিফ নজরুলের আসল অপরাধ শুধু এই নয় যে তিনি আইনকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন, বরং তার প্রকৃত অপরাধ হলো তিনি আইনের মর্যাদাকেই ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে একটি প্রতিশোধমূলক যন্ত্রে পরিণত করেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে মানবাধিকার শব্দটি শুধু বিদেশি দাতা গোষ্ঠীর প্রতিবেদনের জন্য থাকে। দেশটা যদি সভ্য হতো তাহলে আসিফ নজরুলকে তার এই 18 মাসের অপকর্মের দায়ে কি শাস্তি পেতে হতো, চলুন তা নিয়ে বরং আলোচনা করা যাক আজকে। প্রথমেই বলে রাখা দরকার যে ইউনূসের সরকার ছিল অবৈধ এবং তার সকল নিয়োগ, আইন কিংবা অধ্যাদেশ সকলই ছিল অবৈধ। ফলে অবৈধ সরকারের অবৈধ আইন উপদেষ্টা পদটি আর যাই থাকুক, এটা যে ছিল দেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নিয়োগ তা বলাই বাহুল্য। এই পদটি 18 মাস ধরে দখল করেছিল ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, প্রথম আলোর কলাম লেখক। তিনি তথাকথিত গণ আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্য হয়ে শপথ নিয়েছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন তিনি, মানবাধিকার রক্ষা করবেন তিনি এবং বিচার বহির্ভূত হত্যার অবসানও ঘটাবেন তিনি। কিন্তু বাস্তবে তার পদক্ষেপগুলো সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। তার শাসনামলে মব ভায়োলেন্স, গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত হয়েছেন, সাংবাদিকদের উপর 427টি হামলা, 6 জন মারা গেছেন এবং 834 জন নির্যাতনের শিকার হয়েছেন। 49টি মামলায় 222 জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত অনেকেই জেলে রয়েছেন। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, বরং একটি ব্যবস্থার নৃশংসতার প্রকাশ, যেখানে আইনের রক্ষকই আইনের লঙ্ঘনকে বৈধতা দিচ্ছে। আসিফ নজরুলের দায়িত্ব ছিল এই সহিংসতা বন্ধ করা, কিন্তু তিনি বরং তার ন্যায্যতা দিতে ব্যস্ত ছিলেন। পুলিশকে দেরিতে পাঠানোর নির্দেশ দেওয়া থেকে শুরু করে মবকে জনরোষ বলে আখ্যা দেওয়া পর্যন্ত সবই এই আসিফ নজরুল করেছেন। আসিফ নজরুলের ব্যক্তিগত আক্রোশে শাহরিয়ার কবিরের মতো অশীতিপর সাংবাদিক, মুক্তিযুদ্ধপন্থী ব্যক্তি এখনো কারাগারে। মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা এখনো কারাবন্দী। অশীতিপর তৌফিক ইলাহি চৌধুরী বীর বিক্রম এখনো কারাগারে, কারোই জামিন হচ্ছে না এই আসিফ নজরুলের কারণে। আসিফ নজরুলের শাসনামলে জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত শত শত ব্যক্তি কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষের হিসেবে এই সংখ্যা 300-রও বেশি। জেএমবির 148 জন সদস্য, হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলামের সন্দেহভাজনরা, এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা পর্যন্ত মুক্ত। 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা জামিনে বেরিয়ে এসেছে, যা ভুক্তভোগী পরিবারগুলোতে নতুন হতাশা তৈরি করেছে। মানবাধিকার কর্মী নূর খান লিটনের কথায় প্রকৃত জঙ্গিরা পার পেয়ে যাচ্ছে আর তকমার শিকাররা রাস্তায় গণপিটুনির মুখে পড়ছে। এই মুক্তির পেছনে আসিফ নজরুলের ভূমিকা স্পষ্ট। তিনি বিচারিক ক্ষমতাকে নিম্ন আদালত থেকে কেড়ে নিয়ে আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের 2026 সালের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক করেছে। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী বিচার ছাড়াই হেফাজতে রয়েছে। জামিন প্রত্যাখ্যানের হার অভূতপূর্ব। রাজনৈতিক সহিংসতায় 1411টি ঘটনায় 195 জন নিহত এবং 11,219 জন আহত। এই সংখ্যাগুলো আসিফ নজরুলের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। যদি দেশ সভ্য হতো তাহলে এই ধরনের দমন পীড়নের জন্য মৃত্যুদণ্ডই হতো ন্যায়ের একমাত্র উত্তর, কারণ এটি কেবল অপরাধ নয়, বরং একটি জাতির আস্থার বিশ্বাস ঘাতকতা। অন্যদিকে আসিফ নজরুলের কাজ হয়ে গিয়েছিল শুধু যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনার অপমান করা। ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে বিনা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে তাকে 2013 সালের হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার মামলায় জড়ানো হয়েছে, অথচ কোনো প্রমাণ নেই।
অন্যদিকে দণ্ডিত যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মুক্তি দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধীদের আইনজীবীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হয়েছে। এটা কি আইনের শাসন, না এটি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুদ্ধাপরাধের দায়ে এটিএম আজহার এখন সংসদ সদস্য হয়েছে তার কারণে। বাচ্চু রাজাকার ঘুরে বেড়াচ্ছে। 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রধান আসামি এবং গ্রেনেড হামলার মন্ত্রণালয়তা এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি তারা এখন সংসদে গিয়ে বসছেন, প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করছেন। লেমকিন ইনস্টিটিউটের বিবৃতি বলছে এই মুক্তিগুলো রাজনৈতিক সিদ্ধান্ত যা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। আসিফ নজরুলের এই সিদ্ধান্তগুলো যদি সভ্য সমাজে বিচার করা হতো তাহলে মৃত্যুদণ্ডই হতো একমাত্র উপায়, কারণ এটি কেবল অপরাধ নয়, বরং একটি জাতির আত্মপরিচয়ের মানে হত্যা। আসিফ নজরুলের আরেকটি বড় অপরাধ হলো বিচার ব্যবস্থাকে ধ্বংস করা। নিম্ন আদালত থেকে বিচারিক ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হয়েছে, আদালত প্রাঙ্গণে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের আইনজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। সবচেয়ে লজ্জাজনক সিদ্ধান্ত হলো যুদ্ধাপরাধীদের আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানানো হয়েছে, যিনি কিনা হাজার হাজার কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী বানিয়েছেন আইজিপিকে, যেন 71-এর ঘাতকদের পক্ষে ওকালতি করা ব্যক্তিকেই মুক্তিযুদ্ধের চেতনার বিচারক হিসেবে দাঁড় করিয়েছেন আসিফ নজরুল। এই সিদ্ধান্ত কেবল আইনের প্রতি অবমাননা নয়, বরং জাতিকে সামগ্রিক নৈতিক যে ভিত্তি তার প্রশ্নের মুখে ঠেলে দেওয়া। শিক্ষা আইন 2026-এর খসড়া নিয়ে দেশের 1000 শিক্ষকের উদ্বেগ প্রকাশ, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 56টি হামলা, 17টি মন্দির এবং 63টি প্রতিমা ভাঙচুর, এসব ঘটনায় আসিফ নজরুলের ভূমিকা স্পষ্ট। তিনি শুধু নীরব দর্শক নন, বরং এই অরাজকতার পিছনে আইনি ছাড়পত্র দাতা তিনি। তার অধীনে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হলেও র্যাব সহ বাহিনীগুলোর কোনো সংস্কার হয়নি, বরং তারা আগের মতোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 55টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে 21শে জুলাই 2025-এ আসিফ শিকদার নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়, যার ঘটনায় আজ পর্যন্ত কোনো স্বচ্ছ তদন্তই হয়নি। কিন্তু এই অপরাধগুলোর চেয়েও জঘন্য হলো তার দ্বিচারিতা। যে ব্যক্তি একসময় আওয়ামী লীগ সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করতেন, তার আমলে এই 55টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। যে ব্যক্তি মানবাধিকারের পক্ষে কথা বলতেন, তার নেতৃত্বে 300 জনেরও বেশি জঙ্গিবাদের দায়ে দণ্ডিত ব্যক্তি জামিন পেয়েছে। আর সবচেয়ে বড় জামিনটি কে পেয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে মামলা ছিল, রায় ছিল এবং তার বিরুদ্ধে 666 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ ছিল। তিনি সব থেকে মুক্তি পেয়ে গেছেন। যে ব্যক্তি ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর দাবি করতেন এক সময়, তিনি শাহরিয়ার কবিরের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জেলে পচতে দিচ্ছেন, অথচ যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্তদের সংসদে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। যুদ্ধাপরাধীদের আইনজীবীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। আসিফ নজরুলের সেই 26 লাখ ভারতীয়ের মিথ্যা দাবি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছে, যার ফলস্বরূপ 56টি হামলায় সংখ্যালঘুদের 17টি মন্দির এবং 65টি বাড়িতে আক্রমণ হয়েছে। এই পরিসংখ্যান কি দেশের একজন আইন উপদেষ্টার দায়িত্ব জ্ঞানের পরিচয় নয়? তার কারণে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে গেল। তিনি বাংলাদেশের ক্রিকেট দলকে বিশ্বকাপে খেলতে দিলেন না। সবচেয়ে বড় কথা, আসিফ নজরুল তার সংবিধানের শপথ ভেঙেছেন এবং রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন ডক্টর ইউনূসের মতো। রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, সংবিধান লঙ্ঘনের, রাষ্ট্রদ্রোহের অপরাধের, একই অপরাধে আসিফ নজরুল দোষী। তার বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা অবশ্যম্ভাবী। বাংলাদেশ সংবিধানের 148-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী আমি বাংলাদেশের সংবিধান এবং আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আনুগত্য করিব এবং বাংলাদেশের সেবায় আমার যোগ্যতা অনুসারে সততার সহিত দায়িত্ব পালন করিব। কিন্তু আসিফ নজরুল সংবিধানের প্রতি আনুগত্য তো দেখাননি, আইনের শাসন প্রতিষ্ঠা করেননি এবং সততার সাথে দায়িত্ব পালন করেননি। সুতরাং তিনি রাষ্ট্রদ্রোহী। জার্মানির একটি আদালতের রায়ের উদ্ধৃতি দিয়ে আসিফ নজরুলেরই একজন ছাত্র প্রশ্ন তুলেছিলেন যে একটি রসুন চুরির জন্য
6 মাস জেল হলে যে ব্যক্তি একটি দেশের পুরো বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, হাজার হাজার মানুষের জীবনকে নরকে পরিণত করেছে এবং একটি সভ্য জাতিকে বর্বর মব ভায়োলেন্সের দিকে ঠেলে দিয়েছে, তার শাস্তি কি হওয়া উচিত? যে ব্যক্তি আইনকে হত্যা করে সে সমাজকে হত্যা করে, যে বিচারকে বিক্রি করে সে ন্যায়কে ধ্বংস করে এবং যে মানবাধিকারকে পদদলিত করে সে নিজেই মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধী। আসিফ নজরুলের বিচার হয়নি, কিন্তু সেটা কোনো আইনের অভাবে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতায়। আসিফ নজরুল আইনের অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি বাংলাদেশে আইনের কবর রচনা করেছেন। যদি আইন থাকতো তাহলে তিনি যে মৃত্যুদণ্ড পেতেন তা কোনো গণপিটুনির হুকুম নয়, বরং একটি সভ্য দেশের আদালত যদি নিরপেক্ষ থাকতো তবে তার নিজের তৈরি করা আইনের ফাঁসেই তার গলায় দড়ি পড়তো। কারণ তিনি যা করেছেন তা আইনের শাসন নয়, আইনের লাশের উপর নৃত্য। আসিফ নজরুল সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘনের দায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এখন সময়ের ব্যাপার মাত্র, এটা হবেই। সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহের দায় কি হতে পারে সেটা আমি ইউনূসের ক্ষেত্রে বলেছি। সুতরাং ইউনূসের যে শাস্তি, আসিফ নজরুলের সেই শাস্তি হওয়ার কথা, এবং তার বিরুদ্ধে তো আরো হাজার কোটি টাকার পাচারের অভিযোগ তো আছেই, সে কথাও এখন সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সেই নোংরা আলোচনায় আমি গেলাম না। ভালো থাকবেন সবাই।